একটা রিক্সাওয়ালাকে পাইছি যে বগুড়া জেলা ছাত্র দলের একজন নেতা, সে ঢাকা রিক্সা চালাইতেছে। আজকে যেমন ফট করে হচ্ছে অনেকেই বলে এই তো চাঁদাবাজি, যে ক্ষমতার লোভ, এই জিনিসটা ছিল না তখন। সে টিকে আছে, কেমনি টিকে আছে, সে এই বোঝাপড়ার মধ্যে দেশে গেছে, এই গ্রো করার টাইম সে পাইছে, এবং তার শক্তিশালী একটা হোল্ড ছিল, একটা অ্যাঙ্কর ছিল ধরে রাখার জন্য। জিয়াউর রহমান যতদিন ছিলেন এবং খালেদা জিয়া ছিলেন। এনসিপির সমস্যা হইতেছে সে হয়ে উঠতে চাইতেছে একটা নতুন বিএনপি। সে নতুন বিএনপি হইতে চাইতেছে, ঠিক আছে, সমস্যা হচ্ছে তার আসলে সেই বোঝাপড়াটা নাই। জুলাই ওয়াজ আ ভেরি ব্লাডি অ্যান্ড ব্রুটাল থিং। ও মানে এটাকে যদি আমি হচ্ছে বিপ্লব হিসেবে দাবো করি, এটার মধ্যে প্রচুর বিপ্লবী এলিমেন্ট আছে, প্রচুর গণপন্থী এলিমেন্ট আছে। বিপ্লবী এলিমেন্ট যেখানে আছে, এই জুলাইয়ের অনেক কিছু হয়েছে যে ইনস্টিটিউশন টোটালি সে ভেঙে চুরে দিয়ে গেছে। আওয়ামী লীগের সিম্বল হিসেবে বা আওয়ামী লীগের পিলার হিসেবে যে ইনস্টিটিউশনগুলো ছিল এই দেশে, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ভেঙে ফেলা হয়েছে জুলাইতে। বাইনারির বাইরের আজকের এপিসোডে আমার সাথে আছে লেখক অ্যাক্টিভিস্ট সাদিক মাহবুব ইসলাম। সাদিকের সাথে আমার পরিচয় অনেক দিনের, কিন্তু সেই পরিচয়টা আসলে আরো অনেক বেশি গাঢ় হয়েছে ফ্যাসিবাদ বিরোধী মুভমেন্টের সময়। তো সেই সময়কাল, তার রাজনীতি, তার বেড়ে ওঠা, এসব কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো। সাদিক, শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আমরা আসলে আলাপটা শুরু করতে চাই জুলাই নিয়ে, কিন্তু জুলাই তো শুধু জুলাই না, এই জুলাইয়ের আসলে অনেক পেছন আছে। তোমরা তো আমরা অনেক বছর ধরে দেখতেছি এবং খুব সক্রিয়ভাবে মারাত্মক বুলেট হওয়ার পরেও এই যে বাংলাদেশে একটা যে ফ্যাসিবাদী সরকার দীর্ঘদিন ধরে আমাদের কাঁধের উপরে ছিল, তার বিরুদ্ধে সংগ্রাম করে গেছে। তো সেই জার্নিটা একটু শুনবো শুরুতে। ধন্যবাদ আরিফ ভাই। ভাই যেটা বললেন, জুলাই তো হচ্ছে এই জাস্ট 20 দিন না, জুলাই হচ্ছে লং জুলাই, যেটা অনেক দিন ধরে চলেছে। আমার এইটাতে প্রথম অংশগ্রহণ হচ্ছে 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময়। তো ওটাই হচ্ছে আমার প্রথম পলিটিক্যাল অ্যাওয়েকিংয়ের একটা বিষয়টা ছিল। তো 2018 সালের প্রথম তখন আমি হচ্ছে এইচএসসি পরীক্ষা দিয়ে আমি অ্যাডমিশন টেস্ট দেবো, অ্যাডমিশন কোচিং করতেছি। তো ওই সময় আন্দোলন যখন দানা বেঁধে উঠতে শুরু করে, ওর শুরু থেকে আমি ইনভলভ ছিলাম। এবং এরপর যখন দেখা যাচ্ছে আন্দোলনটা আগাচ্ছে, ভালো আগাচ্ছে, আমরা সবাই কিন্তু হোপফুল ছিলাম। ওই সময় বয়স কম ছিল, অ্যান্ড হচ্ছে আসলে কি সেই মানে আওয়ামী লীগের এর আগে যা তারা রাজনৈতিক যে রিপ্রেশনটা চালিয়েছে তাদের, সেটা মোস্টলি পলিটিক্যাল অপোজিশনের উপরেই ছিল, একদম সম্পূর্ণ অরাজনৈতিক। এবং যে শহুরে যে মধ্যবিত্ত শ্রেণী, ওটার শিশু কিশোর যাই বলুন না কেন, তাদের উপর যে হচ্ছে এরকম রিপ্রেশন করতে পারে, সেই জিনিসটা হচ্ছে, সেই ইনোসেন্সটা আমাদের মধ্যে ছিল আসলে। কিন্তু যখন সেটা আমাদের ভেঙে গেল, সেই ভেঙে যাওয়াটা ছিল বেশ একটা খুব রুড়ো হচ্ছে একটা অ্যাওয়েকেনিং বলা যেতে পারে সেটাকে। কারণ আমরা আসলে এইভাবে যে একটা সুন্দর টোটালি অরাজনৈতিক একটা আন্দোলন, এবং যেটা একদম সম্পূর্ণভাবে জীবন ঘনিষ্ঠ, কারণ রাস্তায় আমিও বের হই, আমি একটা ক্যাডার তাকেও বের হতে হবে, এরকম একটা জীবন ঘনিষ্ঠ একটা বিষয়কে যখন রাজনৈতিক ট্যাগ দিয়ে দমন করা হলো, এই নিয়মটা আসলে যে মেনে নেওয়াটা কষ্ট ছিল। তো ব্যক্তিগতভাবে সেদিন জিগাতলা যেদিন অ্যাটাকটা হয়েছিল, খুব সম্ভবত 5 তারিখ আগস্ট, ওটাও সম্ভবত আগস্টের 5 তারিখে ছিল। তো ওটার পর হচ্ছে রাতে ঠিক করছিলাম আমি পার্সোনালি যে এই শেষটা দেখে যেতে হবে আমার, কারণ এমনি তো আসলে চলতে পারে না। স্পেশালি 2018 কোটা বিরোধী আন্দোলন মোটামুটি সফল হয়ে যাওয়ার পর যে একটা বিরোধী রাজনীতির যে একটা স্পেস তৈরি হতে পারে, যতটুকুই হতে পারে, ওই সাহসটা ঢাকা ইউনিভার্সিটির কিছু মানুষজন দেখাচ্ছিল। তো সেখান থেকেই ঢাকা ইউনিভার্সিটিতে আসা, ডাকসু নির্বাচনের সময় তো একদম চোখের সামনেই দেখা, মানে 18 ইলেকশন, মিডনাইট ইলেকশন হয়েছে, ওটার শুনছি, দেখছি প্রথম সেটা ডাকসু, মানে জলজান্ত নির্বাচন, মানে কারচুপি থেকে শুরু করে সব কিছু। কোভিডটা মাত্র শুরু হলো প্রথম দিকে, তখন কিন্তু মুজিব শতবর্ষের একটা হাইপ চলছে, লকডাউন দেওয়া হচ্ছে না, অব্যবস্থাপনা, কেউ কিছু বুঝতে পারছে না, এবং গভর্নমেন্ট একটা ধোঁয়াশা তৈরি করে ফেলেছিল যে কী হচ্ছে দেশে। সেই যে অব্যবস্থাপনা, সেই যে রাজনীতির বিষয়টা, বা সেই যে হচ্ছে একজন ব্যক্তির জন্মশতবার্ষিকী উদযাপন করার জন্য হচ্ছে আমার দেশকে ওপেন রাখতে হবে, এই সারা বিশ্ব যেখানে বন্ধ হয়ে যাচ্ছে, এইরকম একটা পরিস্থিতি এসে আসলে তখন মোটামুটি সবারই কাছে ক্লিয়ার হয়ে গিয়েছিল যে এই সরকারের প্রায়োরিটি লিস্টের মধ্যে আসলে জনগণ নাই। তো
ওখান থেকে আস্তে ধীরে আগানো শুরু, লেখালেখি শুরু, বেশ কিছু ইন্টারেস্টিং আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকা হয়েছে আমার। সেপর আস্তে আস্তে হাঁটি করে হচ্ছে জুলাই চলে এলো। জুলাইয়ের যখন আন্দোলনটা শুরু হয় ও সময় হচ্ছে আমি সাংবাদিক, পলিটিক্যাল বিটার সাংবাদিকতা করার কারণে আমি একটু শুরু থেকেই আন্দোলনটা খুব একদম চোখের সামনে বড় হয়, আন্দোলনটা গ্রো করেছি আমি চোখের সামনে, সোজা বাংলায়। অ্যান্ড আন্দোলন এবার যারা লিড দিয়েছেন তারা সবাইকে যেহেতু ক্লোজলি পার্সোনালি চেনা, আমি খুব গভীর মনোযোগ দিয়ে আন্দোলনের গতিপথটা আমি দেখছিলাম। আন্দোলনটা একটা সাধারণ 18 সালে যে আন্দোলনটা যেভাবে গিয়েছিল সেভাবেই 24-এও ওভাবেই আগাতে বাট যেটা হলো 24 আন্দোলনটা আরও তীব্র হচ্ছিল। তার কারণ হচ্ছে বাংলাদেশের অবস্থাটা অ্যাকচুয়ালি 18 চেয়ে খারাপ। 22 সাল থেকে একটা ইকোনমিক ডিপ্রেশনের মধ্যে আমরা ছিলাম, দ্রব্যমূল্য থেকে শুরু করে বেকারত্ব তো সব কিছু মিলিয়েই হচ্ছে এই 24 আন্দোলনটা 18 চেয়ে বড় আকার ধারণ করছিল। একটা ঈদের ছুটি শেষ করে সে আন্দোলন আবার রিনিউ করার পর ইন্টারেস্টিংলি আন্দোলনটা কিন্তু হালকা ঝিমিয়ে পড়েছিল। সেটা হচ্ছে আবার সেই বিখ্যাত ইনসিডেন্টের মধ্যে দিয়ে সেটা আবার জেগে উঠলো। একটা সিঙ্গেল লাইন একটা বড় একটা বড় একটা ফ্যাসিস্ট রেজিমকে কতখানি কাঁপাই দিতে পারে সেটা হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ হয়ে থাকবে এইটা। বাচ্চারা হচ্ছে পাবে কিনা, এন্ড ওটাকে যে পিক করে সাথে সাথে যে প্রতিবাদটা উঠলো, এবং তারপরে যে দমন নেমে আসলো ছাত্রদের উপরে, অভূতপূর্ব দমন। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু একদম নিজের চোখে দেখা। কারণ হচ্ছে 15 জুলাই ঢাকা ইউনিভার্সিটিতে নিউজ কভার করার সময় একদম প্রথম দিন যে সাংবাদিকরা মার খেয়েছেন তার মধ্যে আমি একজন। সো এটা তো একদম এই ব্রুটালিটি একদম চোখের সামনে। সো এটা যখন দেখা গেল, এবং এটার পর তো হচ্ছে 15 তারিখের এই আক্রমণটা এটা এমন গভীরভাবে নাড়া দিয়েছে আমাদের সবাইকেই, ওটা আসলে মেনে নেওয়ার মতো ছিল না। এটার পর আসলে আন্দোলনটার গতিপথ কোন দিকে যাবে সেটা নির্ধারিত হয়ে গেছিল দিনই বলা যেতে পারে। 15 জুলাইয়ের যে আপনারা ডেফিনেটলি দেখছেন যে বিভৎস চিত্রগুলো উঠে এসছে, আনবিলিভেবল। এটা হচ্ছে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করার পর আমি যেটা বুঝতে পেরেছিলাম যে এটা আসলে ইটস ম্যাটার অফ টাইম। কারণ ঢাকা ইউনিভার্সিটির কন্ট্রোলটা অনেকটাই কমে গেছে এবং সবচেয়ে বড় কথা তার হচ্ছে মোরাল যে হাইগ্রাউন্ডটা দেখিয়েছিল এতদিন, যে আমার মুক্তিযুদ্ধের শক্তি, এবং এই আক্রমণটা হয়েছে কিন্তু এটার জন্য, হ্যাঁ, যে আমরা রাজাকারের নাতিপুতি বা রাজাকারের এদেরকে হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে হচ্ছে আমরা দমন করতে চাচ্ছি। এমন মনে আছে যে দ্য শিয়ার আইরনি অফ দ্য হোল রেজিম ওয়াজ 15 তারিখ হচ্ছে এই আঘাত করে ছাত্রদের হচ্ছে হাসপাতালে পাঠানো হচ্ছে, রাজু ভাস্করের ওখানে বড় বড় লাউড স্পিকারে বসে দেশাত্মবোধক গান বাজাচ্ছে ছাত্রলীগের ছেলেরা। এইরকম আইরনির তো আসলে সীমা পরিসীমা থাকে না। তারপর তো হচ্ছে আন্দোলনের মতোই এগিয়ে গেল। এখন এখানে ব্যাপারটা হইতেছে যে আমরা এই যে জুলাইটা যখন দেখতে চাই, আমি ব্যক্তিগতভাবে কয়েকটা ফেজে এটাকে দেখি। একটা বিষয় হইতেছে যে এই যে কিলিংটা এমন হারে আমরা দেখলাম যে এই যে যখন সারা দেশে ব্ল্যাকআউট হইলো, ইন্টারনেট নাই, এবং তার মধ্যে দেখলাম একটা দুটো পত্রিকাতে খুবই আমরা পত্রিকার জন্য অপেক্ষা করতেছি, নিজেদের মধ্যে ফোনে কথা বলতেছি, খবর পেলাম যে 100-র উপরে ছাড়াই গেছে মৃত্যুর সংখ্যা। এরপরের দিন দেখি আরো 100, এইভাবে দেখি এটা বাড়তেই থাকে। এবং এইভাবে যে নির্বিচারে মানুষের উপরে গুলি চালানো, আমরা নিজের চোখে এরকম কয়েকটা প্রত্যক্ষ করলাম, নিজের চোখে যে কখন দেখতে পারবো এটা ভাবি না, যে সত্যিকারে মানুষের লাশ নিয়ে মিছিল হইতেছে। তো এই যে একটা সরকারের কতটা বিচ্ছিন্ন হয়ে গেলে সে জনগণের কাছ থেকে, যে এরকম ঘটনা ঘটতেছে যখন, তখনই তো আসলে তার বুঝে যাওয়ার কথা যে তার সময়টা শেষ হয়েছে। কিন্তু সে কিন্তু সেখানে থামে নাই, এটা সে আরো বৃহত্তর ইয়াতে করছে, আরো বড় স্কেলে যখন গেছে তখন কিন্তু এই যে তুমি যেটা আলাপটা যেখান থেকে শুরু করছিলে সেখান থেকে একটু টানি, যে এইখানে যে সিস্টেমেটিক কায়দা রাজনৈতিক দলগুলোর উপরে এই নিপীড়নটা হইতেছিল, আমরা কিন্তু পলিটিক্যাল বা আমরা যে স্ফেয়ারে চলি সেই স্ফেয়ার থেকে ওইটাকে কোনোদিনই দেখার চেষ্টা করিনি। ধরো এই যে বিএনপির নেতাকর্মীদের উপরে লক্ষ লক্ষ মামলা, বলতে মিলিয়নের উপরে ছাড়াই গেছে মামলার সংখ্যা, এবং এই যে 15 বছর ধরে এতগুলো মানুষের উপরে এরকম নিষ্পেষণ, এবং এইটাকে সবসময় একটা পলিটিক্যাল চেহারা দেওয়ার চেষ্টা করা, সেইটারই তো একটা এক্সটেনশন হইতে হইতে আমরা দেখলাম যে এই কোটা আন্দোলনকারীদেরকেও রাজাকার বলা বা জামাত শিবির বলা, এটার এই আটাকে দেখি। তো এই যে বাংলাদেশের ট্যাগিং কালচারটা,
যেটা বিগত রেজিম দেখা গেছিল, এইটা সম্পর্কে তোমার অবজারভেশন কি? এটার হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আমি বলি। তো আপনার সে মনে আছে যে ঢাকা ইউনিভার্সিটিতে কাওয়ালির আয়োজন করা হয়েছিল। তো কাওয়ালির আয়োজন যখন করা হলো তখন হচ্ছে আজও তো হুজাইফা মাহমুদু ভাই, আমরা নেহাল ভাই বলে ডাকি, উনি করতেছিলেন। তো আমি হচ্ছে এটার সাথে টুকটাক দেখছি। যেদিন হচ্ছে হওয়ার কথা সেদিন হচ্ছে ছাত্রলীগ এসে সেটা পণ্ড করে দিল। ওদিন রাত্রে পণ্ড যখন করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, ওই সময় কিন্তু আমাকে খোঁজা হচ্ছে যে শিবিরের ছেলেটা কই। আমার কিন্তু মনে করেন যে ঢাকা ইউনিভার্সিটিতে এমন কোনো যাই আমার চিনে, সে কখনোই বলতে পারবে আমি শিবির ছিলাম। টোটালি ডিফারেন্ট একটা লাইফস্টাইল আমরা লিড করি। কিন্তু সেই যে শিবির, এই যে সাদিক হচ্ছে একটা শিবির, ওকে ধরে মারতে হবে, আমাকে কিন্তু হচ্ছে ওখান থেকে কোনো মতো আমাকে পালায় আসতে হয়েছে, আমাকে হচ্ছে ধরেই মার্জন পার করে দিয়েছে ওইখান থেকে। এই যে শিবির, এই একটা বিষয়। তারপর যে 23 সালে যখন বিএনপি আন্দোলন করতেছে, সরকার বদলের জন্য যে আন্দোলনটা করছে, সে বেশ শক্তিশালী কিন্তু একটা আন্দোলন সে গড়ে তুলছিল ওই সময়, যেটা কিন্তু হচ্ছে মানে আওয়ামী লীগের যে মিডিয়ার উপর যে কর্তৃত্ব, সেটার কারণে জিনিসটা অতটা প্রকাশিত বাইরে আসে নাই। কিন্তু যারা এই সময় গ্রাসরুটে দেখছে বা সে সময় যারা আমাদের যারা ফ্রন্টেই দেখছে, তারা এটা কিন্তু বিশাল একটা আন্দোলন ছিল। এবং তারকে যেভাবে দমন করা হয়েছে আন্দোলনটাকে, ইট ওয়াজ আনবিলিভেবল টোটাল। আমরা যেটা দেখছি যে জুলাইতে আমরা যেটা দেখছি, ব্লক রেড দিয়ে হচ্ছে ধরে নিয়ে যেতেছে, গণহারে ফোন চেক করে নিয়ে যেতেছে, যে হচ্ছে ইনডিসক্রিমিনেটলি হচ্ছে গুলি করা হচ্ছে, মামলা হয়ে দিয়েছে, বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে রাত্রেবেলা। এই জিনিসটা কিন্তু বিএনপির জন্য এটা কিন্তু একটা রিয়েলিটি ছিল একটা লম্বা সময়। ইভেন আমার পরিচিত অনেক মানুষকেই তার পলিটিক্যাল কারণে হচ্ছে বাড়ি ছাড়া হয়ে থাকতে হয়েছে, জেলে যেতে হয়েছে, অনেক তাদের হচ্ছে কষ্ট স্বীকার করতে হয়েছে। আওয়ামী লীগ এই জায়গাটা অনেক হচ্ছে সফল ছিল যে পুরো জিনিসটাকে সে আলাদা করে ফেলছিল, যে এটা হচ্ছে জামাত, এটা হচ্ছে বিএনপি, এটা হচ্ছে একটা পলিটিক্যাল ব্যাপার। কাজে তাদের সাথে যখন আমি হচ্ছে এইরকম রিপ্রেশনটা চালাবো, সেই জিনিসটা হচ্ছে জায়েজ। এবং এই জিনিসটা বাংলাদেশের অ্যাপোলিটিক্যাল ক্লাস যেটা হচ্ছে মোস্টলি যেটা হচ্ছে আমাদের শহরের মধ্যবিত্ত কেন্দ্রিক যেটাই বলতে পারি, এই ক্লাসটা সেটাকে মেনে নিয়েছিল। এবং এই জন্য এই জিনিসটা তাদের কাছে এসে পৌঁছেছে। বুদ্ধিজীবী শ্রেণীর কাছেও এটা এক ধরনের একটা বৈধতা। মানে আমরা বহু বছর বামপন্থী আন্দোলনকারীদেরকে দেখছি যে বিএনপি জামাত বর্গকে একসাথে করে, আমরা নিজেরাও এগুলো একসময় চর্চা করছি না বুঝে বা ইয়া করে। তো এইটাই আমরা দেখলাম যে এই রিয়ালিটিটা যখন আমাদের কাছে হাজির হইতে থাকলো, বা একটা সময় গিয়ে যখন ওই যে যেটা কোটা আন্দোলনের সময় হইলো না, যে আমি রাজাকার, একটা ছেলে ইয়া করলো এবং আমাদের শীর্ষ বুদ্ধিজীবীরা এই রাজাকার বলার কারণে হাউমা করে কান্নাকাটি শুরু করলো। কিন্তু এটা যে একটা রিপারকেটিভ অ্যাটিটিউড, সেটাকে বোঝার ন্যূনতম চেষ্টা না করা, এবং ওইখান থেকে তো আসলে আমাদের মতো অ্যাক্টিভিস্টদের তো বোধোদয়টা ওইখান থেকে। তারপরে এক পর্যায়ে গিয়ে সবাই আসলে সিম্বলিক্যালি ওই জিনিসটাকে অ্যাকনোলজি করলো, ঠিক আছে তুই আমার কিল কর রাজাকার বলে, কিন্তু আই উইল স্ট্যান্ড ফর মাই এক্স্যাক্টলি জিনিস। এক্স্যাক্টলি। তো ফলে এখানে যখন আমরা এই বাংলাদেশে বহুদা বিভক্ত একটা পলিটিক্স ছিল, এইটা যে আওয়ামী লীগ যেমন ভাবে নিপীড়ন করে একদম কর্নার করে একটা পাশে ফেলাই দিল, এরপরে তো আমরা দেখলাম জুলাই হলো বিরাট একটা অভ্যুত্থান, এবং মানে কি বড় স্বপ্ন নিয়ে, আমার মনে আছে তোমার সাথে আমার দেখা হয়েছে এই 10 নম্বর থেকে আমরা একদম ওইখানে মিছিলেই তো আমরা ছিলাম। মানে আমরা কিভাবে মানে কি উত্তেজিত ছিলাম বা হোয়াট নট। তো এরপরে 9-10টা মাস চলে গেল, এবং শুরুতে আমরা অনেক কিছুই ওভারলুক করছি, দেখছি, অপেক্ষা করছি, আবার একটা সময় এসে দেখতেছি যে কিছুটা মূল্যায়নও করা লাগতেছে। প্রথম প্রশ্ন যে আমরা যে বহুদা বিভক্ত পলিটিক্সকে ফ্যাসিবাদ একেবারে ঝাঁটাই বিদায় করে ফেলে একদম একরৈখিক একটা বয়ানকে বুদ্ধিজীবী সব সেকুলার বাম প্রগতিশীল সব মহলে এস্টাবলিশ করছিল, এখন তো আমরা মনে করছিলাম যে কি সেইটা শেষ হইলো, কিন্তু আসলে কতটা শেষ হইলো, এটা প্রথম প্রশ্ন। জুলাইয়ের যে বিষয়টা, মানে এগেইন আমি তো জুলাই রাস্তায় দেখে একদম সরাসরি দেখছি। আমার মনে আছে ড্রোযাত্রার দিন মানে এক তরুণী, যাকে হচ্ছে আজকের দিনে হইতেছে অনেকেই দেখে শাহবাগী বলে ট্যাগ দিয়ে দেবেন, তার ঠিক পাশে একজন হুজুর জব্বার ব্যাপারে দুজনে হাঁটে দুজন স্লোগান দিতে যাচ্ছে, কোনো পার্থক্য নাই, তাদের কেয়ারও করে নাই।
নো ওয়ান কেয়ার্ড। এবং এই জিনিসটা কিন্তু জুলাইয়ের পরপর ছিল। রাস্তাঘাট যখন হচ্ছে ট্রাফিকের কাজ করা হচ্ছে, যখন হচ্ছে গ্রাফিতি আঁকা হচ্ছে, যখন হচ্ছে ভিজিলেন্সের কাজগুলো করা হচ্ছে, কারণ বেসিক্যালি 5 তারিখ থেকে হচ্ছে 8 তারিখ পর্যন্ত মাসে কোনো সরকার নেই। এবং ওই সময় পৃথিবীর, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে, পৃথিবীর বেশিরভাগ দেশ হচ্ছে খণ্ড খণ্ড হয়ে যাওয়া উচিত। বাংলাদেশ এই 5 তারিখের পর থেকে 8 তারিখ পর্যন্ত বা 8 তারিখের পর দীর্ঘদিন একটা সমাজ একসাথে হয়ে দেশটাকে ধরে রাখছে এত কিছুর পরেও। এবং দিস ইজ ম্যাসিভ অ্যান্ড উই ডোন্ট গিভ পিপল ইনাফ ক্রেডিট ফর ইট। দ্যাট বিং সেড, সমস্যা হচ্ছে কি, আওয়ামী লীগ ছিল হচ্ছে একটা ইউনাইটিং ফোর্স, যার এগেনস্টে আমাদের সবাইকে এক করতে হচ্ছে। তো এখন আমরা দেখি যে বিএনপির এগেনস্টে যে একটা কমন প্রশ্ন ছুড়ে দেওয়া হয় যে 16 বছর কই ছিলেন, তো একটা বালুর টাকা তো সরাইতে পারেন নাই। তো এই যে এখন আপনার হিস্ট্রিকে যদি চিন্তা করে দেখেন, একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে কখনো রাজনৈতিক আন্দোলন বা কোনো একটা পার্টিকুলার দল উৎখাত করতে পারে না, কারণ ফ্যাসিজম ইটসেলফ ইজ এ ভেরি ডিপলি রুটেড থিং, যেটা আপনার সোসাইটির প্রত্যেকটা সেক্টরে হচ্ছে সে ইনফিলট্রেট করছে। তো এখন এটাকে উঠায় আনতে হলে আপনার সোসাইটির প্রত্যেকটা অংশ থেকে আপনার জাগরণ হইতে হবে, প্রত্যেকটা জায়গা থেকে আগায় এসে আপনাকে এটাকে উৎখাত করতে হবে, যেটা জুলাইতে হয়েছে। জুলাইতে বাংলাদেশে যেটা হয়েছে, গণঅভ্যুত্থানের একদম মানে ট্রুয়েস্ট সেন্স যেটা, এভরিওয়ান ওয়াজ দেয়ার। যে আমার যে ব্যাংকার বড় ভাই, জীবনের রাজনীতির বৈষ্ণব রওজা না, সেও রাজনীতি করছে এটার জন্য, সেও কিন্তু আওয়ামী লীগের এগেন্সটে মিছিল করছে, লাঠি হাতে নামছে। আমার যে রিক্সাওয়ালা, আমার যে ভ্যান চালক, সেও ছিল, যে হইতেছে স্টুডেন্ট, আমার বোন, সেও কিন্তু হচ্ছে রাস্তায় নামছে। এইরকম করে রাস্তায় না নাম পর্যন্ত কিন্তু আপনি আওয়ামী লীগ উঠাইতে পারতেন না, এই ফ্যাসিবাদকে উঠাইতে পারতেন না। এখন যেটা সমস্যা হয়ে গেছে, যারা ছিল তাদের সবার কিছু নিজস্ব একটা আইডিয়া ছিল। সবাই কি হইতেছে, একটা গ্র্যান্ড আইডিয়া নিয়ে আসছে আন্দোলন করতে না। তো যার ইচ্ছা হইতেছে যে সে তার র্যাডিক্যাল আইডিওলজি প্রিচ করবে, সে গভর্নমেন্টটা ভয়সী করতে পারতেছে না, তার কাছে কিন্তু এই গভর্নমেন্টটা হইতেছে, গভর্নমেন্ট উৎখাতের অর্থ হইতেছে সে এই র্যাডিক্যাল আইডিওলজি প্রিচ করার সে হচ্ছে একটা লাইসেন্স পেয়ে যেতেছে। যার কাছে মনে হইতেছে যে না, আমি হচ্ছে অমুক পার্টিকুলার গ্রুপ অফ পিপলের এগেনস্ট আমি হেড ছড়াইতে চাই, কিন্তু আমি পারতেছি না, আমি আমাদের সরকারের ভয় পাই, আমি হইতেছে এখন এই হেড ছড়ানোর লাইসেন্স আমি পেয়ে গেছি। এই যে মনে করা, এবং সবাই যেহেতু আন্দোলনে ছিল, সবাই কিন্তু মনে করে গেছে যে এটা হচ্ছে এখন আমার একটা অভ্যুত্থান, আমার একটা বিজয়, এখন আমি হচ্ছে লাইসেন্স পেয়ে গেছি যা করার। এবং এখন স্বাভাবিকভাবে সেখান থেকে হচ্ছে আমার এই মতদর্শিক ভিন্নতা বা হচ্ছে এই কনফ্লিক্টগুলো অ্যারাইজ করবে, এবং এটা এখন হচ্ছে। এখন জুলাই স্টেক নিয়ে মানে সোজা বাংলা কামড়াকামড়ি চলতেছে। এখন সবাই বলতেছে না, আমি এটা করছি কাজে আমার এটা দিতে হবে, আমি এটা করছি কাজে আমি এটা নিব, এইগুলি চলে বেড়াইতেছে। এইটা হওয়ার কথা ছিল, এটা হওয়াটাই স্বাভাবিক ছিল। যেটা মানে আমরা যেটাকে আমাদের উইশফুল থিঙ্কিং যেটা ছিল যে না, আমরা জুলাই যে ঐক্যবদ্ধভাবে আমরা সব কিছু প্রতিহত করছি, এখনও ভাবে থাকবে। অ্যান্ড হ্যাঁ, আমরাও, আমি বা আপনি, আমরাও এরকম একটা ইনোসেন্ট একটা উইশফুল থিঙ্কিংয়ের মধ্যে ছিলাম, বাট এখন হচ্ছে রিয়েলিটি আমাদের সামনে চলে আসছে, এখন সবাই সবার হিসাব বুঝে নিতে চায়। সো এটার অবস্থা হচ্ছে এখন আমরা যে চারদিকের নানা রকম এনার্জি দেখতেছি সেটা। এখন এইটার ক্ষেত্রেও আমি যদি তোমার পলিটিক্যাল আইডিওলজির জায়গা থেকে এটা জিজ্ঞেস করি, যে ধরো মানে এই আলাপটা তো রাজনৈতিক পরিমণ্ডলে প্রায়শই হয়, যে জুলাইয়ের 5 তারিখের পরে এইখানে যেই মানুষের যেরকম ক্ষোভ ছিল আওয়ামী লীগের উপরে, সেরকম কিন্তু ঘটনাগুলো ঘটে নাই, রিপারকেটিভ একদমই না। আমরা যদি মিশর দেখি, আমরা মানে বেশ অন্যান্য অভ্যুত্থানের অভিজ্ঞতা, মানে এই ধরনের বড় বড় ফ্যাসিজমের বিরুদ্ধে যে ভয়ঙ্কর গণ অভ্যুত্থানের অভিজ্ঞতা পৃথিবী দেখছে, তার কিছুই হয় নাই। এবং এটা বড় একটা কারণ হইতেছে বিএনপি এখানে একটা লিডিং পজিশনে থেকে এটাকে কিন্তু সে দেয় নাই, এটা হইতে দেয় নাই। এরকম বহু ঘটনা শোনা গেছে যে এলাকার মানুষ থানা ঘেরাও করে ফেলছে, কিন্তু বিএনপির নেতাকর্মীরা গিয়ে তাদেরকে উদ্ধার করে ফেলছে। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এজ এ হোল কিন্তু এটা হয় না। কিন্তু এমনকি স্টেকের আলাপ করতে গেলেও আমরা দেখি যে বিএনপি কিন্তু কখনো এটা বলে নাই যে কি আমার 500 শহীদ হয়েছে, গণতান্ত্রিক উপায়ে আমি বেশি মারা গেছি, সুতরাং আমাকে ইয়া দাও। তাকে সবসময় আমরা এখানে দেখছি যে কি এক ধরনের বুঝদার বড় ভাইয়ের মতোই সে আচ্ছা পাবলিকই করছে, এভাবেই সে এটাকে ইয়া করতেছে। কিন্তু
এখন যখন আবার মানে আমরা দেখতে যাচ্ছি যে একটা নির্বাচনের আলাপ হইতেছে, দেশে একটা নতুন রাজনৈতিক দল আসছে, আরো অনেকগুলো নতুন নতুন রাজনৈতিক গোষ্ঠী একসাথে জোট হওয়া, বিভিন্ন ধরনের আলাপ আলোচনা শোনা যাচ্ছে। তো এই সময়ে একটা কনফিউশন তৈরি হয়েছে সংস্কারের প্রশ্নে। আমরা আমাদের এই জুলাই সংস্কার সিরিজে অনেক রাজনৈতিক কর্মীদের সাথে কথা বলতেছি, রাজনৈতিক নেতাদের সাথে কথা বলতেছি, সেখান থেকে একটা সিনথেসিস আসতেছে যে যদি বিএনপি সরকার চলে আসে তাইলে বুঝি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা বা যে বিচার বা যেই বিষয়গুলো সংস্কার হওয়া দরকার সেটা হবে না, আবার আমরা দুই দলীয় বৃত্তের ভিতরে ঢুকে যাব। তোমার কাছে কি এরকম মনে হয়? অ্যাবসলিউটলি নট। এখন আমি আপনার কথা শুরু থেকে শুরু করি। 5 তারিখে যেটা আমরা দেখছি এটা কিন্তু আওয়ামী লীগের ওবায়দুল কাদেরের নিজের বলার কথা যে আওয়ামী সরকার করলে 5 লাখ মানুষ মারা যাবে। এটা ইভেন কিন্তু খুবই কমন হিসাব। আপনি যদি ইরানের রেভলিউশনটা চিন্তা করে দেখেন, রীতিমতো মানুষজনকে ট্রাকে ঝুলায় মেকশিফট ফাঁসির মঞ্চ বানায় ফাঁসি দেওয়া হয়েছে। সিম্পল হিসাব। এইরকম একটা সিচুয়েশন, এবং এটা যেটা হওয়া উচিত ছিল সেটা যদি আমরা অনেকেই মনে করি যে হ্যাঁ এরকমটা হইতেই পারতো, এবং এটা হওয়ার রিয়েল চান্স ছিল। আমি এটাকে যেটা বলছে, বাংলাদেশের মানুষজন তাদের ইনাফ ক্রেডিটটা পায় না যে তারা একটা ব্লাড বাথের মধ্যে চলে যায় নাই। এবং হ্যাঁ এটা কিন্তু বিএনপির একাধিক নেতা যারা বেশ, এবং তার যারা অ্যালাইন্ড অনেকেই এটা খুব ক্যান্ডিডলি ইভেন পার্সোনালি আমাকে নিজেও বলছেন তারা যে ভায়োলেন্স অনলি বিগেটস ভায়োলেন্স। আমি যদি আজকে অমুকরে মেরে ফেলি, তার তো পুরো গোষ্ঠী শুদ্ধ আমি শেষ করে দিতে পারবো না। তার এখান থেকে পরে যে সে কিন্তু ভেন্ডেটটা নিয়ে আমার কাছে ফেরত আসবে। যেটা আমরা এইসব পলিটিক্যাল ভায়োলেন্স কিন্তু এইভাবেই চলে। তুমি আমার বাবারে মারছো বা তুমি আমার চাচারে মারছো, এখন আমি তোমারে মারবো, তোমার যারে মারতেছি তার ছেলে পেলে ভাইনা ভাইস্তা সবাই কিন্তু ভেন্ডেটটা নিয়ে বড় হবে। এটা টোটাল সোসাইটাল কলাপস হওয়া থেকে সোজা বাংলা বেঁচে গেছি আমরা। এখন হ্যাঁ অনেকেই বলতে পারে না আওয়ামী লীগ ডিডেন্ট গেট হোয়াট দে ডিজার্ভড। হ্যাঁ ট্রু, দে ডিডেন্ট। ওই সময় যদি একটা রিপ্রেশন চালানো বা আওয়ামী লীগ যদি একটা শক্তিশালী ড্রাইভ করে যেত, তাহলে হয়তো আওয়ামী লীগ আজকেও যে উৎপাত করে বেড়াইতেছে সেই উৎপাতটা আমরা দেখতে হইতো না। দ্যাট ইজ ট্রু। কিন্তু একটা দেশ, যে দেশটা কোনো ইনস্টিটিউশন ছিল না, জুলাই ওয়াজ আ ভেরি ব্লাডি অ্যান্ড ব্রুটাল থিং। ও এটাকে যদি আমি বিপ্লব হিসেবে দাবো করি, এটার মধ্যে প্রচুর বিপ্লবী এলিমেন্ট আছে, প্রচুর গণপন্থী এলিমেন্ট আছে। বিপ্লবী এলিমেন্ট যেখানে আছে, এই জুলাইয়ের অনেক কিছু হয়েছে যে ইনস্টিটিউশন টোটালি সে ভেঙে চুরে দিয়ে গেছে। আওয়ামী লীগের সিম্বল হিসেবে বা আওয়ামী লীগের পিলার হিসেবে যে ইনস্টিটিউশনগুলো ছিল এই দেশে, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ভেঙে ফেলা হয়েছে জুলাইতে। এখন এইরকম একটা এনার্কির মধ্যে থেকে যে ব্লাড ব্যথা হইতে পারতো সেটা হয় নাই, এবং সেটার জন্য আমাদের আওয়ামী লীগের লোকজনের কোনো অনুশোচনা নাই, তাদের বুঝো নাই, সেটাও নাই। অ্যান্ড তারা যদি এই মানুষ যদি হয়ে যায় তাহলে আওয়ামী লীগ করতো না। সো ওটা ভিন্ন আলাপ। এখন যেটা বিএনপির যে সংস্কারের আলাপটা আসে, দেখেন আপনি বিএনপি যে কত বড় সংস্কারের কাজটা করতেছে সেটা এখন বোঝা যাইতেছে না, কারণ সোশ্যাল মিডিয়া বা আদার দ্য বাইট সাইজ নিউজ বা ফটো কার্ড এগুলোর জন্য না। ওয়েস্টমিনিস্টার স্টাইলের ডেমোক্রেসিতে কোনো প্রধানমন্ত্রীর টার্ম কখনোই থাকে না। সেখানে যে বিএনপি সেটা 10 বছরে নিয়ে আসছে, ইটস আ হিউজ থিং। এবং যে কোনো নেগোসিয়েশনের ক্ষেত্রে এত বড় ছাড় দেওয়াটা কিন্তু খুবই রেয়ার, কারণ এগেইন আজ থেকে আমার প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে একমাত্র রিয়েল শর্ট তারেক রহমানের আছে। ক্ষমতার লোভ থাকাটা কিন্তু মানুষের কাছে খুবই কমন একটা থিং। আজকে আমি বললাম যে হ্যাঁ বিএনপি কেন এরকম পাওয়ারের জন্য আগ্রাসী হয়েছে, ওরা কেন ইলেকশন চাচ্ছে। আরে ভাই, একটা রাজনৈতিক দল যে একটা কাঠামো আছে এবং যে ইলেকট্রাল ডেমোক্রেসিতে ফাংশন করে, সে ইলেকশন চার মধ্যে কী চাবে, সে করবে এটা কি? সে তো বসে বসে দাতব্য সংস্কারের এগুলো নিয়ে কাজ করবে না। সে এনজিও না, সেটা দল। সে পাওয়ার পলিটিক্স করে, তাকে পাওয়ারে থাকতে হবে। এবং রাজনীতিবিদ ছাড়া রাজনীতি চলে না। এই জিনিসটা আমরা 11 সময় এক দফা দেখছি, এই সরকারও আর এক দফা প্রমাণ করে দিচ্ছে যে রাজনীতি ছাড়া আসলে চলে না। আপনি সারা জীবন সেটা অনেক কিছু, হ্যাঁ দেয়ার হ্যাভ বিন সাম ভেরি ক্যাপেবল থিংস, বাট দেয়ার হ্যাভ অলসো সাম ভেরি আন্ডারওয়েলমিং পারফরমেন্সেস। মনে করেন আপনি একটা এনজিও চালাইছেন যার হাইয়েস্ট কত 500, 600, 5000, 10,000,
ইটস নাথিং। আপনি একটা দেশে 20 কোটি মানুষ, 20 কোটি মানুষের 20 রকম ভেজাল, এবং এটা কিন্তু হাড়ে হাড়ে তারা টের পাইতেছেন। দেশটা হলো দূর থেকে এসে মনে হয় যে না দেশটা খুব ইজিলি চালায় ফেলাইলাম, কিন্তু সমস্যা হচ্ছে দেশটাকে দেখলে আপনার হচ্ছে ওই কোন বাজারের চালের রেট কত ওই হিসাব আপনার মাথায় রাখা লাগে, নাহলে কিন্তু পারবেন না। অ্যান্ড ইট হ্যাজ বিকাম ট্রু ফর দিস গভর্নমেন্ট অলসো। হ্যাঁ, তারা খুব ভালো কাজ করতেছে ইন মেনি সেক্টরস, বাট তারা যেসব জায়গাগুলোতে ফেল করতেছেন সেসব জায়গাগুলোতে যদি মনে করেন যে বিএনপির একটা ওভারওয়েলমিং সাপোর্ট না থাকতো, আপনি কিন্তু এত কমফোর্টেবলি চলতে পারতেন না। এই রুট রিয়ালিটিটা তাদের মানিয়ে নিতে হবে যে তারা যাদের কাঁধে ভর দিতে চান অ্যাট টাইমস, মানে সাম অফ দ্য গভর্নমেন্ট পিপল মাঝে মাঝে যাদের কাঁধে ভর দিতে চান সে কাঠটা তো শক্তিশালী না। এবং এই যে তো সমস্যা হচ্ছে কি, এই যে একটা পাওয়ার ফ্যান্টাসির মধ্যে ঢুকে গেছে, আমরা সংস্কার চাই আর কেউ চায় না, এটা খুব বাজে একটা ব্যাপার। কারণ বিএনপি মনে করেন এই যখন সংস্কার কোনো আলাপ দেশে ছিলই না, যখন মানে আওয়ামী লীগ ছাড়া ইভেন আজকে যারা সংস্কার নিয়ে প্রচণ্ড আগ্রহী, তারাও যে সময় এটা তো নিজের চোখে দেখা যে আওয়ামী লীগের উন্নয়নের ন্যারেটিভ, কম গণতন্ত্র বেশি উন্নয়নের ন্যারেটিভ, এটা খেয়ে বসেছিলেন তারা, বড় বড় কলাম লিখছেন পেপারে। আজকে তারা সাডেনলি হচ্ছে বাক্সার ফেরত পেয়ে বলছে যে না আমি রাজনীতি মানি না, আমার এখন সংস্কার দরকার। ওই সময় কিন্তু বিএনপি সংস্কার দিচ্ছে, এবং ওই সময় কিন্তু অনেকগুলো র্যাডিক্যাল আলাপ দিচ্ছে। প্রধানমন্ত্রীর টার্ম লিমিট, পরপর দুই টার্মের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এই আলাদা মাসে কেউ চিন্তা করে নাই। বা হয়ে যাচ্ছে আরও যে অনেক সংস্কার আলাপ আসছে, এগুলো থেকে কারোর মাথায় আসে নাই। আপনি যদি সংস্কারটা লিস্ট করেন মোটামুটি দেখবেন যে 80 থেকে 90% আলাপের সাথে বিএনপি একমত। 2-4টা আলাপ সে মানতেছে না, কিছু আলাপ সে মানতেছে, খুবই স্বাভাবিক। একটা রাজনৈতিক দলের নিজস্ব ইন্টারপ্রিটেশন থাকবে তার সংস্কার সম্পর্কে, তার নিজস্ব একটা চিন্তা থাকবে, তার নিজস্ব রাজনীতি, কারণ সে অ্যাট দ্য ভেরি কোর অফ হিজ পলিটিক্স ইটস হিজ ওন আইডেন্টিটি। সে যদি মনে করেন আজকে সংস্কার কমিশন যে আলাপ দিতেছে, বা আজকে হচ্ছে আমাদের আলিয়া স্যার যে সংস্কার আলাপটা দিবেন, সেই আলাপটা কিন্তু সে পুরোটাকে এন্ডোর্স করে বসে থাকে, সে তো সে সরকার হয়ে যেতেছে, সে তো বিএনপি না। এনসিপি এই কাজটা করতে পারে, কারণ এনসিপি যেটা সে সরকার সমস্ত সাফল্যকে সে নিজের মতো রেট করে নিয়ে নেয়, আর যেটা সে পক্ষে যায় না সেটা সে সুন্দর মতো অন্য কারোর কাছে চাপায় দেয়। বাট দে আর ভেরি ইগার ফর সংস্কার বিকজ ইটস দেয়ার বেস্ট শট হ্যাভ সাম হোল্ড ইন দ্য গভর্নমেন্ট। যখন হচ্ছে আপনার রুট লেভেলে আপনার উইকনেস আছে এটা আপনি জানেন, এবং নো অফেন্স টু এনিওয়ান, ইটস ট্রু, এই রুট রিয়েলিটিটাকে আপনি মানতে হবে। তখন হচ্ছে আপনি চিন্তা করেন যে এই যে আমার প্রিভিলেজেস, এই যে আমার স্টেক, এটা আমি কীভাবে বাড়িতে পারি। দ্যাটস ওয়েন ইউ ট্রাই টু কার্টেল দ্য পাওয়ার অফ আ ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট। ইস্যুটা হইতেছে কি যে সংস্কারের শুরুটা এই গভর্নমেন্টের করে যেতে হবে, এটা আমি নিজেও মানি, অনেকেই মানবেন। ইভেন আপনি বড় বড় নেতাদের বলবেন, তারা বলবেন হ্যাঁ এরা শুরু করুক, শেষটা কিন্তু করতে হবে এরপরে গভর্নমেন্টকেই। বহু জিনিস আছে যেটা হইতেছে আপনার একটা রুট লেভেলের পলিটিশিয়ান ছাড়া বাংলাদেশের মতো একটা রাজনীতি মানে দেশের এই যে ছোটো ছোটো ডাইনামিক্সগুলা সে বুঝবে না। তার মাথায় থাকবে হচ্ছে ঝপাত করে হইতেছে একটা কিছু বসাই দিব অ্যান্ড দেন হইতেছে এটা অটোমেটিকলি হয়ে যাবে। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। ইউ নিড পলিটিশিয়ানস টু ডু পলিটিক্স। মানে এইটা থেকে যদি বিএনপি এগেনস্টে যে এই সংস্কারটা দেওয়া হয়, বিএনপি কিন্তু সবসময় বলছে আমরা শেষ করবো, কাজে ইউ হ্যাভ টু ট্রাস্ট দ্য পিপল অন দিস। আপনার যদি মনে হয় হ্যাঁ আচ্ছা বিএনপি ক্ষমতায় আসবে অ্যান্ড তারপর হইতেছে সে করবে না, ইস্যুটা হইতেছে বিএনপি ক্ষমতায় আসবে মানুষের ভোটে, তাকেও কিন্তু সংস্কারের কথা ভোটটাই নিতে হবে। আপনি যদি বলেন যে না বিএনপি চোর, তার মানে কি দাঁড়ালো? বিএনপি ক্ষমতা আসবে, বিএনপি চোর, তার মানে বাংলাদেশের মানুষ হইতেছে চোরদের ভোট দেওয়া হইলো, ক্ষমতায় বসাইতেছে। দ্যাটস আ ভেরি মানে কন্ডিশনিং অ্যাটিটিউড টু হ্যাভ টু ইউর ওন পিপল অলসো। মানে যেটা হচ্ছে ডক্টর ইউনূস যেটা বলছিলেন যে টাকা দিয়ে ভোট দিয়ে দেয়, দ্যাট ওয়াজ ভেরি অফেন্সিভ টু বি অনেস্ট। কারণ বাংলাদেশের মানুষের যতটা হচ্ছে আমরা ছোট করে দেখি, দে ডু নট ডিজার্ভ দিস সর্ট অফ ট্রিটমেন্ট। তারা দেখাইছে তারা এই সার্ভেলেন্স ক্যাপিটালিজমের জমানায় তারা হইতেছে একটা গণভ্যুত্থান করে উঠাইতে পারে এমন একটা রিজিমকে, যে রিজিমের হোল্ড যে কাইন্ড অফ লাইক নর্থ কোরিয়া স্টাইলের একটা রিজিম তারা চালাইতেছে। এই রিজিম চলে যাওয়ার পর তারা দেশ চালাইছে উইদাউট এনি সেন্ট্রাল অথরিটি। যেই জিনিসটা এখন গভর্নমেন্ট প্রত্যেকটা স্টেপে ফাম্বল করতেছে, সেই কাজটা মানুষ নিজের গরজে করে
সে প্রথম টাইমটায় সে উঠায় আনছে। আলিফ হত্যাকাণ্ড যেটা হয়েছিল চিটাগাঙে, বাংলাদেশ কেন, সাবকন্টিনেন্ট কেন, পৃথিবীর বহু অঞ্চলে, বহু সভ্য অঞ্চলেও এইরকম একটা ইনসিডেন্টের পর রিপারকাশন হবে না, My God. এটা কেউ বিশ্বাস করবে না। বাংলাদেশের মানুষ এটা করছে। হোয়াই ডোন্ট ইউ ট্রাস্ট দ্য পিপল? বিকজ ইউ নো দ্য পিপল ক্যান ডু ওয়ান্ডার্স। ট্রাস্ট দ্য পিপল। আচ্ছা, আমি এখান থেকে একটু টানি তোমারে, যে এই যে নতুন রাজনৈতিক দল এনসিপি নিয়ে তুমিও বললা, এনসিপির একটা অ্যাটিটিউড ট্রুলি আমরা যেটা ফিল করি, সেই অ্যাটিটিউডটা নিয়ে আমি একটু তোমার কাছ থেকে বুঝতে চাই। সেটা হইতেছে, মানে একটু বড় করে আলাপটা, এনসিপি নিজের একটা সেন্ট্রিস্ট ভাবধারা রাজনৈতিক দল হিসেবে দেখতে চায়। এখন আমরা যতটুকু বুঝি সেন্ট্রিস্ট পার্টি হিসেবে আসলে কোনো ফিলোসফিক্যাল টার্ম নাই, সেন্ট্রিস্ট হয়ে উঠতে হয়। আমরা দেখছি যে এই যে 80-র দশকে জিয়াউর রহমান যখন বিএনপি করলেন, তো সেইখানে উনি কিন্তু বহুত্বকে একদম ধরে ধরে এসে অ্যাকনোলেজ করাইছেন। উনি বিভিন্ন জায়গা থেকে লোকজন এনে বলছেন যে তুই পলিটিক্স কর। উনি যেরকম বামপন্থীদেরকে দিচ্ছেন, ব্যবসায়ীদেরকে দিচ্ছেন, আর্মি ছিল, আমলা ছিল, মানে হু নট একটা বাজার। এবং সেইখান থেকে যে উনি যে একটা যে পার্টিটা করতেছেন, এইটার ভিতরে সব স্টেক আছে। তো এইটা কোনোভাবে মানে অবশ্যই 71-71 পরের প্রেক্ষাপট সবকিছু মিলে এখানে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল উনি এটা বুঝতে পারছিলেন এবং উনি ওনার পার্টিতে স্পেস করে দিয়েছিলেন। একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। কিন্তু তারপরে আমরা দেখতেছি যে একটা প্রবল জনভিত্তির একটা দল হিসেবে বিএনপি মার্চ করছে। কম হোক বেশি হোক, একদম যে কোনো মানুষ এটাতে একমত হবে যে সে যে একটা বহুত্ববাদী দল, এই বিষয়টাতে সবাই একমত হবে যে একটা সেন্ট্রিক না সে। এখন আমরা দেখতে পেলাম যে এখানেও একটা বাংলাদেশের 24 অভ্যুত্থানের পরে আরেকটা পার্টি, এবং সে নিজেকে সেন্ট্রিস্ট বলতে চাচ্ছে। কিন্তু আমরা যতবারই তার অ্যাটিটিউডকে অ্যানালাইজ করতে যাই, আমরা তাকে একটা পপুলিস্ট পার্টি হিসেবে দেখতে পাই। সেন্ট্রিস্ট আর পপুলিস্ট তো খুবই আলাদা জিনিস। সম্ভবত পপুলিস্ট পার্টিকে দেখলে মনে হইতে পারে যে সে বুঝি অনেকগুলো বিষয়কে এই সেন্ট্রিস্টের মতোই নিচ্ছে, অথবা মানুষের মতটাকে নিতেছে, কিন্তু আসলে নিচ্ছে না, সে জনপ্রিয় মতটাকে নিতেছে। তো এই যে একটা পার্টি চাইলেই সেন্ট্রিস্ট হয়ে যেতে পারে না, বা এইটার যে একটা পরম্পরা আছে, এইটা কি এনসিপি বোঝে না, নাকি এনসিপি বুঝতে চায় না? ও যদি আসলে ডানপন্থী রাজনীতি করতে চায়, ও ডানপন্থী রাজনীতি করুক, ও বামপন্থী হতে চাইলে বামপন্থী করুক, এটা তো কোনো সমস্যা নাই। এই ডিলেমার মধ্যে মানুষকে রাখা কেন? আচ্ছা, তো এই বিষয় হইতেছে আমার নিজের একটা হালকা অবজারভেশন আছে, এবং এটা হচ্ছে সম্পূর্ণ নিজের করা। কারণ হচ্ছে যারা এখন এনসিপির নেতা, যারা ফ্রম দ্য ভেরি টপ মোটামুটি সবাইকে পার্সোনালি চেনা এবং তার সাথে রেগুলার কথাবার্তা হওয়ার কারণে, পেশাগত বলুন ব্যক্তিগত বলুন, যে কোনো কথাবার্তা আমি জিনিসটা বুঝতে পারি। ইস্যুটা হচ্ছে কি, আমি এখানে এনসিপিকে যেটা বললেন, আমি অতভাবে শক্তভাবে ধরার পক্ষপাতী এখনও না, কারণ ইটস এ ভেরি ইয়াং পার্টি। অ্যান্ড এখন যেটা হয়, বাংলাদেশ এখন মূলত চলছে হচ্ছে একটা বাংলাদেশের জনগণ দে আর সাফারিং ফ্রম আ কালেকটিভ পিটিএসডি অফ আওয়ামী লীগ রেজিম। বাংলাদেশের যেটা দরকার ছিল একটা হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া, স্যাডলি বাংলাদেশের হিলিং প্রসেসের মধ্যে যেতে পারতেছে না, এবং এটা কোনো সম্ভব নয়। 2 দিন পর এই গ্যাঞ্জাম সেই গ্যাঞ্জাম লেগে থাকলে আমি হিল করতে পারবেন না। আপনাকে সাধারণভাবে ফেরত যেতে হবে মানুষের মধ্যে, আমরা কিন্তু পারি না। এবং সমস্যা হচ্ছে কি, এনসিপি যে উঠে আসতে চায়, উঠে আসতে তো সময় দিতে হয়। হ্যাঁ ঠিক আছে, অনেকে কিংস পার্টি বলবো, অনেকে অনেক নানা রকম কথা বলবেন, আমার ওটাতে কোনো আসলে আপত্তি নাই। আমার বাংলাদেশের সব পার্টি কিংস পার্টি, এটা আমি কিংস পার্টির ওভারঅল টার্মটা আমি পছন্দ করি না। আসলে আমি বিশ্বাস করি সেটা প্রবণতা। যেমন মনে করেন হচ্ছে বিএনপি 70s মিড 70s 75 সালের পর বাংলাদেশের একটা বিপুল জনগণের কালচারাল যে কনসিয়াসনেস ছিল বা একটা প্রবণতা ছিল, সেটাকে সে ধরতে পারছে। অ্যান্ড হ্যাটস অফ জিয়াউর রহমান, যে উনি সেটাকে অ্যাকনোলেজ করছেন, উনি সেটাকে পার্টির মধ্যে নিয়ে আসতে পারছেন। হি নিউ তার কি দরকার। মানে জিয়াউর রহমান অলসো ডাজন্ট গেট ইনাফ ক্রেডিট ফর হিজ পলিটিক্যাল অ্যাকুমেন্ট। উনি বুঝছেন যে আমার দেশের এখন এমন কিছু দরকার যে জিনিসটাকে ঠান্ডা করতে পারবে। উনি কিন্তু কোনো বিপ্লব বা এই টাইপের কোনো কিছুকে উনি ইন্ডোর্স করেন নাই, উনি ঠান্ডা করছেন। এবং উনি সব দিক থেকে লোক এনেছেন, এবং থ্রু হিজ শিওর পার্সোনাল ক্যারিশমা উনি ধরে রাখছেন। এই বিষয়ে কোনো মানে দ্বিমত নাই। পার্সোনাল আমি যেটা মনে করি, জিয়াউর রহমান 76-77 থেকে 81 সাল পর্যন্ত একই সাথে ডক্টর ইউনূস এবং নাহিদ ইসলাম দুজনের রোলই প্লে করছেন, অ্যান্ড হি হ্যাজ ডান ইট মানে কম্পারেটিভলি বেটার
Because Dr. Yunus is a global icon. Compared to him, Ziaur Rahman was a very small personality, but he became a true statesman. At the same time, he built a party that has survived a lot. এখন হচ্ছে আপনি যখন বলবেন যে হ্যাঁ বিএনপি তো একটা এনটি আওয়ামী লীগ প্ল্যাটফর্ম হিসাবে টিকে গেছে, নট দ্যাট। এনটি আওয়ামী লীগ প্ল্যাটফর্ম হিসেবে যদি কোনো টিকে থাকতেই পারে, কোনো একটা পার্টি 17 বছর এমনি টিকে থাকে না। সে মনে করেন যে ধান খেতে মশারি টাঙায় আছে বা সে দিনের পর দিন জেলে থাকছে। না এটা তো আমি ইভেন একটা রিক্সাওয়ালাকে পাইছি যে বগুড়া জেলা ছাত্র দলের একজন নেতা, সে ঢাকা রিক্সা চালাইতেছে। এগুলা আজকে যেমন ফট করে হচ্ছে অনেকেই বলে এই তো চাঁদাবাজি, যে ক্ষমতার লোভ, এই জিনিসটা ছিল না তখন। সে টিকে আছে, কেমনি টিকে আছে, সে এই বোঝাপড়ার মধ্যে দেশে গেছে, এই গ্রো করার টাইম সে পাইছে, এবং তার শক্তিশালী একটা হোল্ড ছিল, একটা অ্যাঙ্কর ছিল ধরে রাখার জন্য। জিয়াউর রহমান যতদিন ছিলেন এবং খালেদা জিয়া ছিলেন, দুদিন চমৎকারভাবে পার্টিটা হ্যান্ডেল করতে পারছেন। এনসিপির সমস্যা হইতেছে সে হয়ে উঠতে চাইতেছে একটা নতুন বিএনপি। সে নতুন বিএনপি হইতে চাইতেছে, ঠিক আছে, সমস্যা হচ্ছে তার আসলে সে বোঝাপড়াটা নাই যে বিএনপি হইতে হতে কি হইতে হবে। সে মনে করতেছে আমি যদি হচ্ছে 3টা বামপন্থী, 3টা ডানপন্থী, 3টা মধ্যপন্থী আর এরকম করে এক জায়গায় করলে একটা ছাত্র নিচে আসলে আমি একটা বিগ টেন পার্টি হয়ে যাব। সমস্যা হচ্ছে এরকম একটা পার্টিতে রিকনসাইল করার জন্য আমার অনেকগুলা ক্ষেত্রে শক্তিশালী একটা হ্যান্ড থাকতে হয়, যেখানে গাইড করতে পারবে আপনাকে। কারণ আপনার মানে অন্যতম প্রধান মিডিয়া ফেস যখন গিয়ে বলে যে আমি 400 মতো 300 জিতে যাবো, দ্যাটস নট গোয়িং টু ওয়ার্ক। বা যখন প্রথম ধাক্কাতেই দেখা যায় যে এখন আমি যেটা আপনি পপুলিস্ট বা সেন্ট্রিস্ট আলাপ যেটা সেখানে ফেরত যাই, এনসিপি যে হচ্ছে ধপ করে পপুলিস্ট হয়ে যায়, তার কারণ হইতেছে সে নিজেও শিওর না। এখন আপনি ধরেন গিয়ে বলতেছেন যে নারী ইস্যুতে আপনার স্ট্যান্ড কী, তো সে হঠাৎ করে যখন সে বাইনারিতে চলে যায়, তার মানে কিন্তু সে না যে সে নারী ইস্যুটা সে জানে না, হি অর শি নোজ ভেরি ওয়েল সে কী চায়, তার পার্টি কী চায়, তার কী বলতে হবে, সে সেটা এক্সপ্রেস করে, কারণ সে ভয় আছে যে এটা করে রিপারকাশন কী হবে। যে কোনো পার্টি আপনি চিন্তা করেন, যে কোনো পার্টিকে কিন্তু তার অপোনেন্টের অ্যাট্রাকশন সহ্য করতে হবে এবং করতেই হবে অবভিয়াসলি। আপনি এক পার্টি করেন, আমি এক পার্টি করে, আমার কাজই হচ্ছে আপনাকে ক্রিটিক করা। আমি সেটা কখন অ্যাবজর্ভ করতে পারবো, যখন আমি কনফিডেন্ট থাকবো আমার পিছিয়ে একটা ব্যাকআপ আছে অ্যাবজর্ভ করতে পারার মতো। এই যে অর্গানিক ব্যাকআপটা যেহেতু নাই, এর সমস্যা হইতেছে তার, এই জন্য সে কাউকে আসলে ঘাটে দিতে চাইতেছে না। অ্যান্ড সে দপ করে পপুলিস্ট পলিটিক্সে চলে যায়, সে আইডেন্টিটি পলিটিক্সে চলে যায়, এই করে সেই করে। তার কারণটা হইতেছে সে এখন খুঁজতেছে সে ব্যাকআপটুকুই পাবে। দুঃখজনক বিষয়টা যেটা হইতেছে সোফার তাদেরকে এই একটা সুন্দর মানে সব অ্যাবজর্ভারের কাজটা করে দিচ্ছে কিন্তু এই রাইট উইং পপুলিস্টরাই। এখন যখন আপনি মানে এই ব্লেমটা আসলে আমরা এনসিপিকে দিয়ে আসলে লাভ নাই, ওর তো জায়গা লাগবে, ওর স্পেস লাগবে। ওকে যখনই হচ্ছে আপনি একটা অর্গানিক্যালি গ্রো করতে দিতে পারতেছেন না, এটা হ্যাঁ এনসিপির দোষ আছে, আরও অনেক দোষী আছে। সবচেয়ে বড় কথা এটি সময়ের একটা ব্যাপার আছে। আমি যে রাজনীতি করি বা আপনি যদি দেখছেন তাতে একটু দীর্ঘ সময় বোঝাপড়া হয়। এনসিপি একদিন হয়তো বড় একটা পার্টি হতে পারবে, বাট ইউ নিড টাইম। এখন মনে করুন সেই ইন হাইপোথেটিক্যাল সিচুয়েশন ডক্টর যদি হচ্ছে সিএ পদটা ছেড়ে এনসিপির প্রধান হিসেবে আসতেন, দেখতেন কিন্তু এনসিপি অনেক লাইনে চলে আসতো সাথে সাথে, কারণ দে হ্যাভ সামওয়ান হু ক্যান ম্যানেজ থিংস, যা কিছু মানবে। এখন মনে করেন নাহিদ ইসলাম, তার সাথে হচ্ছে যে রাজনীতি করতেছে সে আক্তার অথবা হচ্ছে সে নাসিরুদ্দিন পাটোয়ারি, এরা কিন্তু সেম গ্রুপের লোকজনই। মানে দেয়ার ইজ নট মাচ ইনসেন্টিভ ফর মি যে আসিফ মাহমুদের কিন্তু অত ইনসেন্টিভ নাই সে নাহিদ ইসলামকে সরি মানে ভাই তো হচ্ছে সরকার আছে, বা সে যে নাসিরুদ্দিন পাটোয়ারির কথা বলি, নাসিরুদ্দিন পাটোয়ারির কিন্তু ওই ইনসেন্টিভটা অতটা নাই। ডক্টর ইউনুস যদি কিছু বলেন বা সে একটা ফাদার ফিগার, আমি কিন্তু ডক্টর ইউনুসকে একটা ফাদার ফিগার হিসেবে ধরছি, যেটা হচ্ছে বিএনপিতে জিয়াউর রহমান ছিলেন বা খালেদা জিয়া ছিলেন, একটা ফাদার ফিগার বা হচ্ছে একটা পিলার যেটাকে ম্যানেজ করতে পারবে না। এখন এনসিপি দেখা যায় 50টা মিটিং করে, তার মধ্যে ডিসিশন হতে পারে 2টা, কারণ কেউ কাউকে মানে না, কারণ সবাই তো সিমিলার। এবং যখন সেটা হয় না, প্রতি কিন্তু তার নিশ খুঁজে নেয়। এই জন্য দেখবেন হচ্ছে সার্জিস সাহেব হচ্ছে তার একটা গ্রুপ অফ পিপলকে নিয়ে সে মুভ করে, হাসনাত সাহেব তার একটা গ্রুপ অফ পিপলকে নিয়ে মুভ করে, যেটা তাকে মনে করে যে একটা বেটার লেভারেজ দিবে তাকে। এটা তো অর্গানিক না, হি ইজ ট্রাইং টু কাল্টিভেট ইট। যে জিনিসটা 10 বছর হট করতে সেটা 10 মাসে করতে চাইলে বা 10 দিনে করতে চাইলে এটা ফাম্বল করা স্বাভাবিক। এটা তো অ্যাকনোলেজ করতে হবে। এনসিপি ইজ নট ট্রাইং টু অ্যাকনোলেজ ইট। সেটাই আমরা আসলে এই আলাপটা মোটামুটি একটু গুছাই আনবো। তো সেইখানেই
যেইটা আমার মনে হয় যে কি বিএনপি সম্পর্কে সবচেয়ে বড় কনসার্ন যে জায়গাটাতে সেটা হইতেছে যে ধরো গভর্নমেন্ট ফর্ম করলো এবং মানে নির্বাচন হলে তো বিএনপি আসতেছেই, এবং আমরা তো বহু ধরনের এই শুনতেছি যে বিএনপি আসলে সবাইকে নিয়েই আসবে বা এক ধরনের একটা ভালো স্পেস নিয়েই আসবে, বা যেই বিষয়গুলো আমরা অনেকগুলো বিষয়কে যে খুব শক্তভাবে হোল্ড নেয়, যেটা কথা তুমি কয়েকবার করে বললা যে এইটা যে অভাবটা ছিল সেইটা তো এক ধরনের এই অস্থিরতাটুকু কাটবে। আমাদের মনে যে এখনো যে আশঙ্কাটা যে কোনো পজিশন নিয়ে ফেলার পরে যে আশঙ্কাটা তৈরি হয় সেই আশঙ্কাটা অনেকটুকু কাটবে। আরেকটা আশঙ্কা হইতেছে যে এইখানে যে ক্যাডার ভিত্তিক রাজনীতি, বা এই অনেকেই মনে করে যে এখন বিএনপি হয়তো একটা ভালো মানুষের মুখোশে আছে, ও তার ডক্টর জ্যাকিল ফেসটা সে দেখায় ফেলবে ইলেকশনের পরেই, ও এমন একটা ভয়ঙ্কর রূপে আমাদের সবাইকে খাইয়া ফেলবে। এখন হয়তো সে একটা ভালো মানুষ বা সব কিছু মেনে নিতেছে বা বোঝাপড়ার মধ্যে আছে। আসলে এইটারে তুমি কিভাবে মানুষকে আশ্বস্ত করবা, এইটা দিয়ে আমরা আজকে থামাই আর কি আতঙ্কটা। না আসলে এখানে আমার তো আশ্বস্ত করার কিছু নাই, আমি এগুলার মধ্যেও নাই। বাট আমার যেটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং যেটা আমি যেটা চিন্তা করি, এই ভয়টা কিন্তু যারা চিন্তা করেন ভয়টা পান সেটা কিন্তু আসলে অমূলক না। হ্যাঁ, আপনার মনে হইতেছে যে আজকে বিএনপি সব সমস্যা মেনে নিতেছে, ক্ষমতায় গেলাম মানলাম না, শেষ, আমার তো আটকানোর রাস্তা নেই, এবার তো ভোটটা দিয়ে ফেলছি, তখন আমরা রাজপথে যেতে হবে, গ্যাঞ্জাম করতে হবে, মারপিট করতে হবে, সেই এবং অলরেডি তারা ঘোষণা অনেকে দিয়ে ফেলছে যে আমরা থাকবো না, আমরা 1.5 বছর সরকার ফেলে দিব। কিন্তু সমস্যা হচ্ছে দ্যাটস নট দ্য হেলদি ওয়ে টু ডু পলিটিক্স। দেখেন, আপনি চিন্তা করলে সে বিএনপির সবাই ধুমায় গালাগালি করতেছে যে হ্যাঁ সংস্কার মানবে না, এই করবো সেই করবো। বিএনপির লেন্স থেকে চিন্তা করেন জিনিসটা, বিএনপি তো এক্স্যাক্টলি সেম জিনিসটা চিন্তা করতেছে। এই যে আমি যে ক্ষমতা আসতে চেয়েছি, ওইকে আমি ইলেকশনটা দিবে, ও তো নাও দিতে পারে ইলেকশনটা, আমি যে ওকে স্পেসটা দিব, ওকে আমি স্যাবোটাজ করবো আমার গভর্নমেন্টটাকে, বা আমি যেটা কিছু করতে চাচ্ছি ওকে ইঞ্জিনিয়ারিং করতে পারে। বাট কারণ এগুলো তো অনেকগুলো কেস দেখছি আমরা যে হ্যাঁ, যে ওপেন কনফারেন্সে চলে যেতে চাইতেছে, যে অনেক কিছু যেটা গ্ল্যাডলি ফর আস জিনিসটা যায় নাই, যাইতে কতক্ষণ। আপনি যদি মনে করেন বিএনপি ট্রাস্ট করতে পারতেছেন না, আপনি বিএনপি কিন্তু এক্স্যাক্টলি সেম রিজনগুলোতে জাস্ট অপোজিট এন্ড থেকে আপনারা ট্রাস্ট করতে না পারবেন কারণ নাই। হ্যাঁ, আপনি একটা এনসিসি বসাইলেন, সেটা দিয়ে যে আপনি একটা গ্রিডলক বানাই ফেলবেন না আপনার গভর্নমেন্টে, হইতেই পারে, আপনি তো পারেন। বাংলাদেশের রাজনীতি আমরা সমস্যা যেটা হইতেছে কি, যে আমরা এগেন এই দায়টা হচ্ছে এগেন আমাদের মতো যারা পলিটিক্যাল ক্লাস তাদের কাছে চলে আসবে, যে সাডেনলি আমরা মনে করছি বাংলাদেশের 5 আগস্টের পর তাম করে সব ফেরিস্তা হয়ে গেছে, যে এখন হচ্ছে হ্যাঁ বাংলাদেশ এখন দেখুন দুধে ভাতে থাকবে, খুবই সবাই ভালো মানুষ। উই আর নট, স্যাডলি উই আর দ্য ভেরি সেম পিপল, যেটা হচ্ছে ডে টু ডে লাইফ অপারেট করতেছি। কেন হচ্ছে যারা নতুন রাজনীতির দলে তারা কি ঘুষ খাইতেছে না, তারা চাঁদাবাজি করতেছে না, করতেছে তো রে ভাই। এখন মনে করেন যে হ্যাঁ এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায় বিএনপি তৃণমূল উল্টাপাল্টা কাজ করে বেড়াচ্ছে, খোলাখুলি হতেছে, চাঁদাবাজি হচ্ছে, রাহাজানি হচ্ছে। ইয়েস, ইট ইজ ভেরি ট্রু। অ্যাট দ্য সেম টাইম বিএনপি কিন্তু এগুলোতে ট্রাই করতেছে জিনিসটা কন্ট্রোল করার জন্য। সে হাজার 1200 নেতাকর্মী সে হচ্ছে বহিষ্কার করতে পারছে। একটা পলিটিক্যাল পার্টি এর বিষয়ে কী করতে পারে? মানে সে তো হচ্ছে তার দলকে সে হচ্ছে বাই করে দিল, সে বাকি কাজ তো আপনার গভর্নমেন্টে করতে হবে। একটা জায়গায় হইতেছে ধরেন পলিটিক্যাল ভায়োলেন্স চলতেছে, আপনার বিএনপি নেতার কাম যতখানি সে পলিটিক্যাল ভায়োলেন্সটা থামানো বা তার 2 গ্রুপের সংঘর্ষটা থামানো, তার চেয়ে অনেক গুণ বেশি দায় সেটা পুলিশের, রাইট? পুলিশ যেখানে থামাতে যদি না পারে বা হচ্ছে যে আইন শৃঙ্খলা যদি মেনটেন করতে না পারে, সে যদি হচ্ছে এই জিনিসগুলো করতে না পারে, তাইলে তো অসুবিধা করে না। এখন বিএনপি চাইলে পারবে না, তারা হচ্ছে জেলে ভরে দিতে, রাইট? বিএনপি কিন্তু ইভেন তার নিজের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে দিচ্ছে। এখন সমস্যাটা হইতেছে কি, দিস আর মানে অ্যাট দ্য সেম নয় যে এই প্রসঙ্গগুলোতে আসলে হচ্ছে মব ইস্যুটা আবার চলে আসতে হয়, যে মব বা এরকম ইস্যুগুলো আসলে এই সব কিছু কিন্তু হচ্ছে এই গভর্নমেন্টের একটা ল্যাক অফ কনফিডেন্সের একটা ছোট্ট একটা ইন্ডিকেটর, যে তারা চাইতেছে যে তারা একটা পাওয়ারফুল ইমেজ প্রজেক্ট করতে পারবে, তারা এটা কন্ট্রোল করবে, ওইটা কন্ট্রোল করবে, কিন্তু আলটিমেটলি কিন্তু সেটা পারতেছে না। এখন এই দায়টা বিএনপি কাঁধে চাপাই দিলে আসলে হয় না। এগেন আমরা হচ্ছে যে আলাপটা ফেরত আসি যে এই ডাক্তার যেগুলো একটা হাইডের মতো হইতেছে, একটা বের হয়ে আসবে কিছু, এইটা আসলে ইনফ্যাক্ট এইরকম ধরনের ইন্ডিকেশন বিএনপি এখন দেয় নাই। বিএনপি হচ্ছে সংস্কার প্রসেসটার মধ্যে খুব সুন্দর করে সে গেছে, সে যথেষ্ট ছাড় দিয়ে গেছে, সে অনেকগুলো মেজর রিফর্ম সে মেনে নিছে।
এবং হ্যাঁ যেটা হচ্ছে বলতে পারেন হ্যাঁ সে তো এনসিসির ক্ষেত্রে সে ডেড এগেনস্ট পিয়ার আপার হাউসের সমস্যা কি সে এখানে পিয়ার আপার হাউস নেই। এখন এই পুরোটা নেগোসিয়েশনের বিষয়। আপনি নেগোসিয়েশন টেবিলে যখন বসবেন তখন আপনি ওপেন আর্মসে নেগোসিয়েট করতে হবে, জিনিসটা আগাবে পিছাবে, খুবই চমৎকার। এই পজিশনটা ক্ল্যারিটি থাকলে আমরা বুঝবো যে কে কোন পক্ষে আছে কেন পক্ষে নাই। তার মানে তুমি বলছো এখন চান্স আছে, থাকতেই পারে, রাজনীতি আসলে শেষ করে কথা বলে কোনো কিছু নাই। কারণ আজকে ইলেকশন শেষ হয়ে গেল তার মানে যেমন পৃথিবী অন্ধকার হয়ে যাবে তা তো না। যার যে দেশের মানুষ একটা ভয়াবহ গভর্নমেন্টকে ফেলে দিতে পারে সেটাই তাকে তো তাকে তো এত ছোট করে দেখার কোনো কারণ নাই। এখন এই জিনিসটা মানে বিএনপি ইজ নট রান বাই স্টুপিড পিপল, তারাও জানে যে তাদের কাজগুলো কিছু করতে হবে, কারণ নাইলে তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। এই জিনিসটা তো জুলাই আমাদের শিখাই গেছে যে ইউ হ্যাভ টু কোশ্চেন দ্য অথরিটি। এই জিনিসটা তো ঠিকই থাকবে। এখন মনে করেন যে আপনি কোনো কথাই শুনবেন না, আমি ওরা মানি না, আমি ওখানে ফেলে দিব, এইরকম অ্যাটিটিউড নিয়ে যখন আপনি বসবেন কোথাও তখন তো আপনি আগে যেতে পারবেন না। কারণ আপনি যে ডিস্ট্রাস্টটা আপনি প্রজেক্ট করতেছেন তার এগেনস্টে, তার কিন্তু ইকুয়ালি অপোজিট রিজনস আছে আপনি ওর সাথে সেমভাবে রিসিট করার। এখন যদি হচ্ছে সে বিএনপি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলে আমি সংস্কারই মানি না, তুমি আমি ইলেকশন দাও, সে যে কনফ্রন্টেশন চলে যায় তখন তো আটকার কোনো রাস্তা আপনার নাই। এখন এটা কেন হয় না? যেই কারণে বিএনপি হচ্ছে আলোচনা টেবিলে ফেরত যেতেছে, যে কারণে ডক্টর ইউনূসের হচ্ছে এরকম মানে এই পার্সোনালি আমি জিনিসটা একদম পছন্দ করি নাই যে এরকম করে আমি পদত্যাগ করবো এরকম, এই জিনিসটা আসলে ওনার মতো থেকে মানায় না। বা এইরকম একটা সিচুয়েশনের পর যে কারণ এরকম সবচেয়ে ভেঙে পড়ে না, ঠিক সেম কারণেই বিএনপিকে ক্ষমতায় যদি আসে তাকে সেই সংস্কার করতে হবে। দ্যাটস হাউ মানে পলিটিক্স রানস। মানে ইটস নট রান বাই স্টুপিড পিপল। অ্যান্ড আমরা সবসময় যখন মানে একদম ডুমসডে টাইপের চিন্তা করি হাই হাই কী হবে, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। থিংস ডাজন্ট জাস্ট ফল অ্যাপার্ট অল দ্য টাইম। কারণ হইতেছে যে ওই পরেও যেতে পারে সে বাকি হিসাব তারা আছে। ঠিক আছে সাদিক, অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই সামনে আবারও কোনো একদিন পোস্টে তোমার সাথে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ভাই, খুব ভালো সময় কাটলো। আর দর্শকদের ধন্যবাদ, আর দ্য পোস্টকে ধন্যবাদ হচ্ছে এই প্ল্যাটফর্ম নিয়ে আমার কথা বলতে দেওয়ার জন্য। ভালো।